This video is sponsored by Rooptan Boutique. নমস্কার, বিশ্বের দরবারে সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু রূপক, রয়েছে আরো একটি টক শোতে। আজকে টক শোতে একটু পড়াশোনা সংক্রান্ত হতে চলেছে, তাই আমাদের খুদে বন্ধু বান্ধবরা যারা রয়েছে, যারা ক্লাস 10 বা 12 যাচ্ছ, তাদের জন্য কিন্তু আজকে শোটা খুব ইম্পর্টেন্ট হতে পারে বা খুব দরকারি হতে পারে। সো পুরোটা মন দিয়ে শোনো। আজকে আমাদের সাথে রয়েছেন দুজন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা, যিনি কলকাতার একটি স্বনামধন্য গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের সাথে যুক্ত রয়েছেন। তো আমি বেশি কথা না বলে চলে যাবো স্যারের কাছে। ওয়েলকাম মিস্টার সঞ্জয় স্যার। অ্যান্ড আপনার কি নামটা ভুল বললাম? Thank you. No, it's all right. ওকে, অ্যান্ড ওয়েলকাম সুরঞ্জনা ম্যাম। প্রথম থেকে একটু নামটা ভুল হয়ে গেছিল, তো আমি সেটা রেক্টিফাই করে নিলাম। তো থ্যাংক ইউ স্যার, অ্যান্ড থ্যাংক ইউ ম্যাম ফর ইউর টাইম। তো আজকে আশা করি আপনাকে পেয়ে আমাদের শো খুব ভালো হবে, আমাদের শ্রোতা বন্ধুরা অনেক কিছু জানতে পারবে। তো স্যার, আপনার যদি একটা ছোট করে ইন্ট্রোডাকশন আমাদের। ওকে, থ্যাংক ইউ রূপক বাবু। অনেক ধন্যবাদ আপনাকে এবং শ্রোতা বন্ধুরা যারা আমাদের এই টক শো শুনবেন এবং শুনে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন জানাই বিশ্ব ফাউন্ডেশনের সমস্ত সদস্যদের। থ্যাংক ইউ স্যার ফর দ্য কমপ্লিমেন্ট। ওকে, আর আমার সম্পর্কে বলতে গেলে আমি উত্তর 24 পরগনার বসিরহাটের মতো একটি মফস্বল শহর, সেখানেই আমার বেড়ে ওঠা, স্কুলিং এবং বসিরহাট কলেজ থেকে আমি ইংলিশ অনার্স পাস করি। তারপরে চাকরি জগতে প্রবেশ, শিক্ষকতা জগতে, এবং ওখান থেকেই আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি। আপাতত আমি কলকাতা রাজারহাট এলাকার একটা স্কুলে, খুবই ইতিহাস প্রসিদ্ধ স্কুলে শিক্ষকতা করছি। খুব ভালো লাগলো স্যার। We are really happy to have you on our set. So handing over the microphone to ma'am. Ma'am, kindly introduce yourself among the audience. নমস্কার, শুরুতেই রূপক বাবুকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন। আমি সুরঞ্জনা কুণ্ডু। আমার সম্পর্কে বলতে হয় যে আমি সাউথ কলকাতার মেয়ে। আমার ছোটবেলা বড় হয়ে ওঠা পুরোটাই কেটেছে প্রথমে বেহালা, তারপর ঠাকুরপুকুর অঞ্চলে। আমার স্কুল ছিল নিউ আলিপুর শ্রী শারদা আশ্রম বালিকা বিদ্যালয়। স্কুলের পর আমি ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ থেকে ইংলিশ অনার্স নিয়ে গ্রাজুয়েশন করি। তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করি। লম্বা পড়াশোনার সফর আর এখনো চলছে, স্টিল কন্টিনিউইং। হ্যাঁ, বর্তমানে আমি একটি গভর্নমেন্ট স্পন্সর্ড হায়ার সেকেন্ডারি স্কুলে ইংলিশের টিচার, আর প্রায় 8 বছর ধরে আমি স্কুলে শিক্ষকতা করি। খুব ভালো লাগলো ম্যাডাম আপনাদের সাথে কথা বলে, স্যারের সাথে কথা বলে। তো আজকের যে টপিক অফ ডিসকাশন মেইনলি, কারণ আমরা একত্রিত হয়েছি যে ইংলিশ নিয়ে আমরা যে একটা বরাবর জন্মগত ভীতি ইংলিশ আর অঙ্কে ভয়, তো এটাকে কাটানোর জন্য ইংলিশ সাবজেক্টটাকে নিয়ে আজকে আমরা ডিসকাস করবো যে কিভাবে কাটানো যায় এবং তার স্টেপ বাই সলিউশন একদম এক্সপার্টদের মুখ থেকে আমরা শুনে নেবো। তো তার সাথে এই এপিসোডেরই আরেকটা এক্সটেন্ডেড ভার্সন আসবে আমাদের খুব শিগগিরই, যেখানে আমরা ইংলিশ নিয়ে ফিউচারে কি কি করা যায় সেই নিয়ে আমরা আলোচনা করব। মানে ফিউচার বলতে রিসার্চ থেকে শুরু করে চাকরি অবধি কোথায় কোথায় কি কি পদ আছে যা ইংলিশ পড়লে করতে পারি আমরা। তো এটা সেকেন্ড এপিসোড আছে। ফার্স্ট এপিসোড আজকে আমাদের তাহলে ডিসকাশনে আমরা তো ঢুকে যাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন আমার স্যারকে, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ? ধন্যবাদ রূপক বাবু। সরি, হ্যাঁ, অ্যাকচুয়ালি ইংরেজি কেন শিখছি, হোয়াই টু লার্ন, এই ব্যাপারটা ক্লিয়ার হওয়াটা ভীষণ দরকার। কারণ উদ্দেশ্য যদি পরিষ্কার না থাকে তাহলে জার্নি কখনো সুগম হয় না। তাহলে এটা বিদেশি ভাষা হয়েই থেকে যাবে। হ্যাঁ, একদম বিদেশি ভাষার উপযোগিতাটা বেশি দরকার। তো সেখানে আমার প্রথমত যেটা মনে হয়েছে যে ভারতবর্ষের মধ্যে যারা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ পড়ছি এবং ভবিষ্যতে এটা নিয়ে আমরা ক্যারিয়ার বা বিভিন্ন জীবিকার পথে প্রবেশ করি, তো সেক্ষেত্রে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ কিন্তু আমাদের ভারতবর্ষে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ বলতে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিভিন্ন অফিস, ব্যাংক বা যে কোনো অফিসের ক্ষেত্রে, স্কুল হোক, কলেজ হোক বা যে কোনো চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো অফিস মেনটেন করতে কিন্তু আমাদের ইংলিশ গুরুত্বটা অপরিসীম। সেখানে সমস্ত ওয়ার্কিং পারপাসে যেখানে আমাদের পেপার ওয়ার্ক আছে আর কি, হ্যাঁ, তো সেই সমস্ত সব জায়গায় কিন্তু ইংলিশটা যদি আমরা একটু
কমিউনিকেটিভ ওয়েতে বা মিনিমাম যে বেসিকটা যদি শিখে আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের চলার পথটা জীবিকার ক্ষেত্রে হোক বা প্রাত্যহিক জীবনেও হোক আমাদের অনেক সুগম হতে পারে। এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রথম পয়েন্ট। এরপরে যেটা করতে পারি, দেশের সীমানা ছাড়িয়ে যদি আমি একটু বেরোই, তাহলে ইন্টারন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি কিন্তু সর্বজন স্বীকৃত, এবং মানে দেশের বাইরেও যদি আমি জীবিকার কারণে বা অন্য কোনো কারণেও যাই, তাহলে সেক্ষেত্রে আমাকে যদি সেখানে নিজেকে স্ট্যাবলিশ করা থেকে শুরু করে কমিউনিকেট করা কোনোভাবে, সেক্ষেত্রেও ইন্টারন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু ইংলিশের কোনো বিকল্প এখনো নেই। কারণ সর্বত্রই কিন্তু আমাকে এই ভাষাটা নিয়ে আমি সারা পৃথিবী ঘুরে আসতে পারি, নিজেকে মোটামুটি প্রেজেন্টেবল করে আমি ঘুরে আসতে পারি। আর একটা ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হচ্ছে, বিশেষত সাউথ ইন্ডিয়াতে আমি যে 2-একবার গেছি, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের কাজের তাগিদে বিভিন্ন প্রয়োজনে যেতে হয়, বিভিন্ন আমাদের যেহেতু প্রচুর ভাষাভাষীর দেশ, তো সেক্ষেত্রে ওখানে দেখেছি যে হিন্দির থেকে ওরা ইংলিশটা, সাউথ ইন্ডিয়ার কথা বলছি, যে ইংলিশটাকে প্রেফারেন্সটা বেশি দেয়। তো সেক্ষেত্রে আমার যদি কোনো কারণে ওই পার্টে কখনো যেতে হয়, সেটা জীবিকার কারণে বা আমাদের এবং এখন তো সাউথ ইন্ডিয়া প্রচন্ড রকম ভাবে এনরিচ সব দিক থেকে, তো জব ভ্যাকেন্সি মানে প্রচুর বেশি, হ্যাঁ মানে ওখানে আছে, ভিতটা আছে। তো সেক্ষেত্রে ইংলিশটা কিন্তু ওরা ভীষণ প্রেফারেন্স দেয়। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি আমি ঠিক করে রপ্ত করতে পারি, তাহলে আমার জীবিকা বা প্রাত্যহিক জীবন, দেশ এবং বিদেশ সর্বত্র কিন্তু আমার একটা অবাধ বিতরণ হতেই পারে। আমার কাছে তো এই দুটো পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট মনে হচ্ছে। খুব ভ্যালিড দুটো পয়েন্ট আউট করলেন স্যার। তো আমি জেনে নেবো ম্যাডামের এই বিষয়ে কি বক্তব্য। হ্যাঁ স্যার, তো দুটো পয়েন্ট বললেন, খুবই ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট। তার সাথে আমি একটু যোগ করতে চাই যে ইংলিশ অলসো সার্ভস অ্যাজ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ। যখন স্টুডেন্টরা ধরুন স্কুলের গণ্ডি পার হয়ে কলেজে যাচ্ছে, কলেজের থেকে আরো বেশি ইউনিভার্সিটি স্তরে, সেক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে আমরা কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বই পাই না। যেরকম স্পেশালি বলতে গেলে মেডিকেল স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ল, টেকনিক্যাল স্টাডিজ, এই সমস্ত ক্ষেত্রে সেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের একটা লিমিটেশন থাকে। সেক্ষেত্রে কিন্তু তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাকে আরো হায়ার স্টাডি করতে গেলে ইংলিশ তো পড়তেই হবে। ইংলিশটা ভালো করে না জানলে আমরা হায়ার স্টাডিটা করতে পারবো না। এই প্রসঙ্গে ম্যাম আমি আপনাকে একটু থামাচ্ছি। এই প্রসঙ্গে আমি আমার একটা মানে আমার একটা নিজস্ব এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো। মানে যদি আমিও তো যখন কলেজে বিএসসি করছিলাম, তখন কিন্তু আমি এটা ফলো করেছি যে ধরুন সাপোজ মানে আমার না, অন্য স্ট্রিমের বন্ধু বান্ধবদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যে বইগুলো আছে সেগুলোর ইনফরমেশন খুব কম। তো রেফারেন্স বই যদি আপনাকে পড়তে হয়, সেগুলো বিদেশের বই পড়তেই হবে ফর ইউর নলেজ এনরিচমেন্ট। সেক্ষেত্রে কিন্তু ইংলিশটা একটা অপরিহার্য ব্যাপার, মানে আমাদের রাখতেই হবে। সেটা আমার রিয়েলাইজেশন, যে আপনার পয়েন্টটা খুব ভ্যালিড লাগলো। হ্যাঁ একদম। আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট, ইংলিশ লিটারেচার ইজ ভেরি রিচ। ইংরাজি সাহিত্য খুবই সমৃদ্ধ। যদি আমাদের শেক্সপিয়ার জানতে হয়, শেলি, কিটস, বায়রন, কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থকে পড়তে হয়, অবভিয়াসলি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমাদের ভালোভাবে জানা দরকার। আর যদি না জানি, তাহলে আমরা অনেক ভালো ভালো সাহিত্য থেকে বঞ্চিত হব। খুব মানে অসাধারণ একটা পয়েন্ট বললেন আপনি ম্যাডাম, খুব ভালো লাগলো। মানে নলেজ ইজ ভাস্ট, নলেজ ইজ এন্ডলেস, ডাইমেনশনলেস। সেটাকে পুরোপুরি উপভোগ করার জন্য কিন্তু ইংলিশ একটি অপরিহার্য পার্ট আমাদের করতেই হচ্ছে। তা খুব ভালো লাগলো। এই টপিক অফ ডিসকাশনে মোটামুটি একটা জিনিস আমাদের খুব সামারি সুন্দর উঠে এলো। তো সেকেন্ড আমি যে অবশ্যই একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাইছি, যে ম্যাডাম যেটা বলেছেন যে লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ হিসেবে হায়ার স্টাডিজ ক্ষেত্রে তো সব সাবজেক্ট পড়তে আমার লাগছেই, কিন্তু এখন একটা পার্টিকুলার সাবজেক্ট যেমন কম্পিউটার খুবই একটা রেলিভেন্ট বিষয় আমাদের লাইফে। তো সেই কম্পিউটার স্টাডির ক্ষেত্রেও ইংলিশটা কিন্তু ভীষণ এসেন্সিয়াল। মানে আমি কম্পিউটার ছাড়া এখন মনে হয় আর কিছু চলছে না। এবং আরেকটু যদি অ্যাডভান্স যুগে চলে যায় মোবাইল ফোন, তো সেটা আরো অপরিহার্য বিষয়। একদম বিভিন্ন ইনস্ট্রাকশন থেকে শুরু করে সবকিছুই আমাদের কিন্তু ইংলিশের উপরে বেস করে থাকতে হচ্ছে। তো সুতরাং সবগুলো নিয়ে মনে হয় যে ইংরেজি শেখাটা আমাদের জীবিকা এবং জীবনের জন্য ভীষণ অপরিহার্য। মানে এখন একটু সাধারণ ভাবে চলতে গেলেও আপনাকে কিন্তু ইংলিশটা জানতেই হবে, বিকজ স্মার্টফোন ছাড়া আপনি কিছুই করতে পারছেন না। মানে আস্তে আস্তে ডিজিটালাইজেশনের দিকে করছি আমরা। খুব ভালো পয়েন্ট, ভ্যালু এডিশন ডেফিনেটলি। তো মুভিং টু দ্য নেক্সট সেগমেন্ট অফ দিস শো, যে হাউ টু লার্ন ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমাদের
রাজ্যে কিন্তু ইংলিশটা এখনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অনেক মানে সব আমরা মূলত যেসব স্কুলে পড়াচ্ছি সেখানে তো অবশ্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে স্পেশালি গভর্নমেন্ট স্কুলে আর কি। আমাদের যে গভর্নমেন্ট বেরিয়ে আসি তো সেখানে। তো এইখানে আপনারা যদি আপনাদের কিছু বক্তব্য রাখেন, আমি স্যারকে জিজ্ঞেস করে নেবো। আচ্ছা আচ্ছা, হবে। থ্যাংক ইউ রূপক বাবু। দ্বিতীয় প্রশ্নটা মানে দ্বিতীয় বলে এইভাবে পয়েন্টটা না, পরপর যেভাবে আমরা আলোচনা করছি সেইভাবে যদি প্রশ্নটা আসে যে ইংরেজি শিখতে গেলে এবং দুটো আছে, এই শেখার ব্যাপারটা তো অনেকটা কি বলবো টিচিং আর লার্নিং দুটোর উপরে বেস করে তৈরি হয়, মানে টিচারের পার্টও একটা থাকে, স্টুডেন্টের পার্টও একটা থাকে, এবং আরো একটা খুব বেসিক পার্ট থাকে সেটা গার্ডিয়ানের পার্ট। হ্যাঁ, তো আমরা সেটা বলবো একটু পরে। তো এই স্কিল মানে ল্যাঙ্গুয়েজে আপনাকে স্কিল হতে গেলে, ল্যাঙ্গুয়েজে স্কিল আপনাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি আমরা শিখতে চাই, তাহলে আমরা যদি একটু ক্যাটেগরিক্যালি ভাগ করি আর কি, তাহলে স্টুডেন্টদেরকে বুঝতে সুবিধা হবে যে আমরা কি কি ভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে শিখছি, কি কি স্কিল আমরা অ্যাচিভ করলে, অর্জন করলে আমরা এই ল্যাঙ্গুয়েজে আরো বেশি কি বলবো যে আরো বেশি আমরা দক্ষতা লাভ করবো, স্কিল হবো, সামনে এগিয়ে যেতে পারবো। সেটা থেকে আমরা যদি একটা ক্যাটেগরি এরকম করি যে ধরুন রিসেপটিভ স্কিল আর প্রোডাক্টিভ স্কিল। তো রিসেপটিভ স্কিলের যেহেতু আমাদের একটা ক্লাসরুম বেস কাজ হয়, তো রিসেপটিভ স্কিলের ক্ষেত্রে ধরুন লিসেনিং, ফার্স্টে যেটা বলছি লিসেনিং পার্ট, স্টুডেন্টের তরফ থেকে লিসেনিং পার্ট ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো ভালো করে যদি শোনা, সে কানটা যদি রেডি না করে এবং তাদের কানে সে যদি কন্টিনিউ কোনো একটা এক্সপোজার না থাকে, তাহলে কিন্তু ভাষা শিক্ষা মনে হয় খুব কঠিন হয়ে যায়। কারণ আমরা জানি বাচ্চারাও কিন্তু আমরা তো প্রথমে শিখি শুনে শুনে, মানে যেটা শুনে সেটাই শিখে গেছি। তো ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি আমরা লিসেনিং এর ক্ষেত্রে টিচারদের দায়িত্ব আমাদের যেটা পড়ে সেটা ওদেরকে বেশি করে এক্সপোজার দেওয়া, অর্থাৎ ক্লাসে যত বেশি ইংলিশ আমরা ইউজ করতে পারি, সেটা লাউড রিডিং এর মাধ্যমে টেক্সট যেটা লাউড রিডিং করি সেটা যেরকম করতে পারি, বা যত বেশি সম্ভব ইংলিশ ইউজ করা। যদিও আমাদের যে সমস্ত গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল আছে সেখানে ছেলে মেয়েদের হয়তো মানে লিসেনিং ক্যাপাসিটি একটু কম, হয়তো প্রথম বোঝে না, কিন্তু বিভিন্ন বডি জেস্টার বিভিন্ন মাধ্যমে আমাদের দিক থেকে যদি পরিপূর্ণ একটা চেষ্টা থাকে ওদেরকে মানে থ্রু ইংলিশ কমিউনিকেট করা, এবং সেটা যদি ওরা লিসেনিং এবিলিটিটা ওরা নিতে পারে, সেখানে এই রিসেপটিভ স্কিলের মধ্যে লিসেনিং পার্টটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমার মনে হয় স্যার এতে কিন্তু মানে গার্জিয়ানদের একটা মহান ভূমিকা থাকে। তারাও যদি বাড়িতে এই ব্যাপারটা একটু একটু চালু করে, মানে আমি একদম লোয়ার ক্লাসে যাচ্ছি না, বাট আমরা মিডল ক্লাস এখন ইংলিশ মোটামুটি সব বাবা মাই টুকটাক টুকটাক জানি, সেটুকু যদি একটু শুরু থেকে ইয়ে হয়, আমার মনে হয় ব্যাপারটা আরো অ্যাটলিস্ট হিসেবে কাজ। একদম ঠিক বলেছেন। আর একটা হচ্ছে ধরুন ইনসাইড ক্লাসরুম তো টিচার স্টুডেন্ট রিলেশনটা একটা নির্দিষ্ট টাইম বাউন্ডের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সেটুকু সময় যেটুকু শুনছে সেটুকু শুনতেই পাচ্ছে। এর বাইরেও যখন সে বাড়িতে থাকছে, যে গার্ডিয়ান পার্ট যেটা, তাকে একটু অ্যাওয়ার করা যে সে বিভিন্ন কার্টুন দেখছে বাচ্চারা, বা ইংলিশ নিউজ, ক্রিকেট, ফুটবলের কমেন্ট্রি, বিভিন্ন রকমের যে শো গুলো হচ্ছে, সেখানেও তারা যদি ইংলিশটাকে একটু বরং অফ করে তারা মানে কানের কাছে এক্সপোজারটা পাওয়া, যে শোনা, শুনতে 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 একটা হ্যাবিট তৈরি হওয়া, সেটা বলার প্রতি। তো এই লিসেনিং পার্টটা ছেলেমেয়েদের সাথে খুব ইম্পর্টেন্ট। ক্লাসরুম, ইনসাইড ক্লাসরুম এবং আউটসাইড ক্লাসরুম, যতটা তারা শুনতে পারবে তত বেশি তারা এই ব্যাপারে সরবরাহ হয়ে উঠতে পারবে। এটা মানে রিসেপটিভ পার্টের এই পার্টটা আবার বেশ ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো আরেকটা যেটা পার্ট আছে তার একটা মানে প্রোডাক্টিভ যে স্কিল, সেই পার্টটা আমি বলবো যদি ম্যাডাম একটু শেয়ার করেন। হ্যাঁ ম্যাডাম, আপনার এই বিষয়ে কি পরের পার্টটা যেটা সেটা আপনার ভিউজটা আমরা জানতে চাই। হ্যাঁ, লিসেনিং স্কিলের পরেই আছে স্পিকিং। তো স্পিকিং এর কথা বলতে গেলে বলতে হবে যে স্টুডেন্টদের না ক্লাসরুমে যখন আমাদের ক্লাসরুম ওরিয়েন্টেড কথাবার্তা একটু বলতে হবে, যেহেতু যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি সেটা আমাকে জানাচ্ছি, যে স্টুডেন্টদের এনকারেজ করতে হবে যে কথা বলো, তোমরা ট্রাই করো, ভুল হতে পারে। এই যে ট্রায়াল অ্যান্ড এরার থেকেই ওরা শিখবে। ওরা অনেক সময় কবিক হয়ে ওঠে যে আমি হয়তো ভুল ইংলিশ যদি বলে ফেলি বন্ধুরা হাসবে, হ্যাঁ টিচাররা হয়তো বকবেন, কমপ্লেক্সটা থেকে বেরোনোটা খুব দরকার। তাই টিচারের উচিত আমার মনে হয় খুব করে স্টুডেন্টদের এনকারেজ করা এবং মোটিভেট করা, যে না ঠিক আছে, ভুল হতেই পারে, ভুল থেকেই তো আমরা শিখি, তোমরা যত বেশি ভুল করবে তত দেখবে তোমরা কারেক্টের দিকে এগিয়ে যাচ্ছ। সুতরাং এই ট্রায়াল অ্যান্ড এরার পদ্ধতি ফলো করে ওদের এনকারেজ করতে হবে। আর একটা জিনিস যে ওদের ফ্রি টক করতে টপিক দিয়ে দিতে পারি, ওদের বলতে পারি যে আজকে ধরুন একটা এক্সাম্পল দিয়ে বলি,
স্টুডেন্টদের ক্লাসে এলো, আমি বলতে পারি যে তোমরা আজকে সকাল থেকে এখন অব্দি কি কি করেছো, একটু ইংলিশে বলার চেষ্টা করো। এভাবে এনকারেজ করা যেতে পারে। আর কিছু ধরুন আমরা যে কোনো ক্লাসেরই সবাই হয়তো 100% স্টুডেন্টকে আমরা সেম ক্যাটাগরিতে ফেলতে পারি না। কিছু স্লো লার্নার আছে, কিছু ফাস্ট লার্নার আছে স্টুডেন্ট। তো কয়েকজন যদি যারা খুব মানে উৎসাহিত আর কি, তাদের সেরকম যদি গ্রুপ করে দেওয়া হয়, সেই পিআই গ্রুপের মধ্যে কথা বলতে বলতে অফ টাইমে, যে তোমরা অফ টাইমে বন্ধুদের সাথে ইংলিশে কমিউনিকেট করো, এভাবে যদি এনকারেজ করা যায়, পিআই গ্রুপের সাথে কথা বলতে বলতে ওরা অনেকটা ওদের ওই আড়ষ্টতাটা কেটে যায় আর কি, আস্তে আস্তে সাবলীল হয়ে পড়ে। তো এভাবে টিচারদের এনকারেজ করা উচিত, স্টুডেন্টদের মোটিভেট করতে হবে। খুব ভালো উপায় বললেন ম্যাডাম। মানে অ্যাকচুয়ালি আমি একটু বলছি, মানে লিসেনিং তার কাউন্টার পার্ট হচ্ছে স্পিকিং বলা চলে আসছে। মানে ও শুনছে এবং সেটা বলছে, দুটো পাশাপাশি যদি চলতে থাকে সাইমালটেনিয়াসলি, তাহলে কিন্তু ওর একটা অগ্রগতি নিশ্চিতভাবে হয়, স্কিল ডেভেলপ হয়ে যায় আর কি। মানে ওই কম্পিউটারের অ্যাপ্লিকেশনের ভাষা যদি চলে যায়, ইনপুট, প্রসেসিং এন্ড আউটপুট, তিনটেই খুব দরকার। একদম একদম। খুব ভালো লাগলো আপনাদের থট প্রভোকিং ডিসকাশনের জন্য। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি আরেকটা যে রিসেপটিভ স্কিলের লিসেনিং পার্ট একটা বললাম, আরেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের এই মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যারা শিখছে আমাদের স্টুডেন্ট, তাদের জন্য সেটা হচ্ছে রিডিং অ্যাবিলিটি বা রিডিং হ্যাবিট। হ্যাঁ, এইটা রিডিং হ্যাবিটটা এখন আর কি শুধু ইংরেজি বলছি না, আসলে যারা বাংলা পড়ার হ্যাবিটটাও তো অনেক ছেলেমেয়েদের মধ্যে দেখতে পাই কমে যাচ্ছে। এই রিডিং হ্যাবিট সেক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ার হ্যাবিট করাটা আরো বেশি চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে আমাদের তিনটে পক্ষের, অর্থাৎ টিচার, স্টুডেন্ট এবং গার্ডিয়ান, সবার একটা সম্মিলিত প্রয়াসের রেজাল্ট হতে পারে আর কি। রিডিং হ্যাবিটের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লাসরুম রিডিং তো আছে, ক্লাসরুম টিচার তিনি তো চেষ্টা করছেন, সেখানে তারা লাউড রিডিং করে। লাউড রিডিংটা কিন্তু মূলত একদম বিগিনার্সদের জন্য, যারা প্রোনাউন্সিয়েশনটা ঠিক করছে, পজটা ঠিক করছে, অ্যাকসেন্টটা ঠিক করছে। সেটা যেরকম লাউড রিডিং এর মাধ্যমে আমরা একটু ট্রায়াল এন্ড এরর মেথডের মাধ্যমে, ম্যাডাম যেরকম বললেন, বারবার পড়ার মাধ্যমে আমরা রিডিংটাকে খুব ভালো করে রপ্ত করতে পারি। তার সাথে সাথে সাইলেন্ট রিডিং ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। সাইলেন্ট রিডিং শুরু করতে পারলে তখন কিন্তু তারা ব্যাপারটাকে কম্প্রিহেন্ড করতে পারে, বুঝতে পারে। সাইলেন্ট রিডিং, ক্যান ইউ কাইন্ডলি এলাবোরেট? সাইলেন্ট রিডিং ক্যান ইউ কাইন্ডলি এলাবোরেট, মানে কি হয় ব্যাপারটা? সাইলেন্ট রিডিং বলতে ধরুন অ্যাকচুয়ালি ক্লাসরুমে আমরা ধরুন একটা লাউড রিডিং দিই ফার্স্টে, এবং কিছু স্টুডেন্ট থেকে তাদেরকে লাউড রিডিং করতে বলা হয়। এই যে যখন কেউ লাউড রিডিং করছে, বাকিরা কিন্তু প্যাসিভ হয়ে যাচ্ছে না, দে আর লিসেনিং। মানে এই চারটি স্কিল ঘুরে ফিরে থাকে ওদের মাঝে। হ্যাঁ, তো এই যে লাউড রিডিং হওয়ার পর আমি একটু ইন্টারাপ্ট করছি স্যারকে। যখন আমরা ক্লাসে যেটা ফেস করি, লাউড রিডিং, ধরুন আমি কোনো স্টুডেন্টকে বললাম যে এই টপিকটা এখান থেকে এইটুকু পড়ো, লাউড রিডিং করো। এবার ও যখন পড়ছে, ও তখন বন্ধুরা কিন্তু তারাও পড়ছে, তারা কিন্তু সাইলেন্টলি ফলো করছে ওকে, তারা কিন্তু জোরে জোরে বলছে না। রাইট। এটা তো হতোই, আমাদের টিচাররা হুট করে বলতেন, হুট করে স্টপ করে, এই রাহুল তুমি বলো সৌরভ কোথায় থাকবো। তো এই জিনিসটা তো হতো, মানে এটাই আপনি বোঝাতে চাইছেন। মানে এটা তো এক ধরনের সাইলেন্ট রিডিং। আরেকটা এরকম ধরুন কিছু জনকে লাউড রিডিং পড়ার পর আমরা তাদেরকে উই ক্যান গিভ হিম 10 মিনিটস বা 5 মিনিট টাইম দিলাম একটা প্যাসেজ পড়ার জন্য, যে রিড ইট সাইলেন্টলি অ্যাজ ইউর ওন। তুমি নিজের মতো করে পড়ো, টু আন্ডারস্ট্যান্ড, টু গ্র্যাব দ্য কনসেপ্ট অর মিনিং অফ দ্য প্যাসেজ। সামারি বলো বা এরকম কিছু সামারি বলো। তাহলে কি হলো, ওই যে সাইলেন্ট রিডিং করলে কনসেন্ট্রেটটা অনেক বেশি থাকে আর কি, ব্যাপারটা বুঝতে চেষ্টা করে। তো সেটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট হয়, সেটা ক্লাসরুমে হতে পারে এবং ক্লাসের বাইরে, যেটা আসলে ইনসাইড এবং আউটসাইড ক্লাসরুম দুটোই স্টুডেন্টের কাছে ইম্পর্টেন্ট। শুধু ইনসাইড ক্লাসরুমে তো তাকে পুরোটাই স্কিল করা সম্ভব হয় না, কারণ তাকে তো বাড়িতে কিছুটা সময় কাটাতে হয়। এটা একটা পার্ট অফ টাইম, মানে খুব অল্প সময় কাটাচ্ছে এবং এত বন্ধুদের বান্ধবদের মধ্যে। হ্যাঁ, তাকে পথটা দেখানো হয়, কিন্তু বাকি যে এক্সারসাইজ গুলো করার দরকার, চর্চাটা, সেটা তাকে বাড়িতেই করতে হয়। মানে ওই প্রসেসিং ব্যাপারটা বাড়িতে করতে হবে, ইনপুটটা আপনারা দিয়ে দেবেন। এক্স্যাক্টলি। এবং সেক্ষেত্রে ক্লাসরুম পড়ার বাইরে ছেলে মেয়েদেরকে যদি বিভিন্ন ম্যাগাজিন, নিউজ পেপার ছোট ছোট করে যদি রিডিং হ্যাবিটটা তৈরি করা যায়, মানে ইট ইজ ভেরি মাচ ফ্রুটফুল হয় তাদের ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে আমি একটু বলবো যে ছেলে মেয়েদের ইংরেজি আনসিন প্যাসেজ বা আননোন কোনো প্যাসেজ, আপনি একটা ক্লাস 10, 11, 9, 12 যে কোনো ছেলে মেয়েকে যদি একটা ইংলিশ নিউজ পেপার দেওয়া হয়, তাহলে কিন্তু প্রথমত তারা 3-4 হাত পিছিয়ে যায় যে আমি তো কোনোদিন পড়ি না, আমি কি করে চাই। এই জায়গাটাতে যদি একটু এনকারেজ করা যায়, বোথ ফ্রম গার্ডিয়ান এন্ড ফ্রম টিচার, যে ইউ জাস্ট রিড ইট এন্ড দেন ইউ উইল গেট দ্য মিনিং। তুমি পড়া শুরু করো,
আস্তে 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 এই যে সাহস দিয়ে সে পড়লো, হয়তো প্রথমবার কিছু বুঝবে না, দ্বিতীয়বার তৃতীয়বার, এই যে ছোট 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 করে স্টেপ গুলো করে দিলে তার যে হ্যাবিটটা তৈরি হলো, এক সময় কিন্তু তার একটা ইন্টারেস্ট গ্রো করে যায় এবং সে বুঝে যায় যে আমরা যারা ইংরেজি পড়ছি ডিকশনারি কেউ মুখস্থ করেও আমরা আসেনি, পড়তে 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 একটা কনসেপ্ট পাই আমরা। তো এই এনকারেজমেন্টটা ভীষণ দরকার যে ইউ গো, তুমি পড়ো, বোঝো বা না বোঝো একটু চেষ্টা করো, 2 লাইন 4 লাইন 6 লাইন এরকম ভাবে ছোট ছোট। মানে এবার কি হয়, আমরা অনেক সময় দেখেছি যে একটা নিউজ পেপার স্টুডেন্টের কাছে দিলে কেউ হয়তো স্পোর্টস এর ব্যাপারটা পড়ছে, তো আমরা ওখানে ক্যাটেগরি করতে পারি যে স্পোর্টস এর ব্যাপারে ইম্পর্টেন্ট আছে, তো সেই প্যাসেজ যদি আমি তাকে পড়তে দিই, এটা ক্লাসরুম বা মানে যার যে টপিকে ইন্টারেস্ট, কেউ ধরো স্টোরি বুকসে কমফোর্টেবল, কেউ স্পোর্টস এর বই, কেউ কমিক্স, কেউ ট্রাভেলগ, কেউ যে যা পড়তে চায় সে সেভাবে সেভাবে রিড করবে, কিন্তু মিডিয়ামটা পড়াটা জরুরি আছে। এবং আমার এখানে একটা ছোট্ট ভ্যালু এডিশন আমি যদি যোগ করতে চাই, আশা করি আপনারা অ্যালাউ করবেন। যদি আমরা মানে প্যারেন্টস বা গার্জিয়ান যারা ধরুন আমাদের ছোট ছেলে মেয়ে বা আমার ভাই বোন, এদেরকে যদি একটু রিওয়ার্ডিং ব্যাপারটা দিই, একটু যদি এটা ভালো করে বলতে পারিস তোকে একটা চকলেট খাওয়াবো, সেটা যার পছন্দ, এনকারেজমেন্ট রিওয়ার্ডিং ভাবে যদি দিই, সে তখন কিন্তু তখন বুঝবে, বা তোকে আজকে 10 মিনিটের জন্য ঘুরতে নিয়ে যাবো, বাইকে চড়াবো, হ্যাঁ, মানে এইগুলো করে যদি ওদের একটু এনকারেজ করা যায়, সেটা ব্যাপারটা আরো খুব ভালো হবে। হ্যাঁ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কিছু না বুঝলে সে কেন করতে চাইবে, তো তার তো কোনো একটা ইন্টারেস্ট গ্রো করাতে হবে, রিওয়ার্ড হয়, এনকারেজমেন্ট হয়, যে কোনো ভাবে তাকে ওই পথটায় আমার নিয়ে যেতে হবে, সেটা আমাদের দিকে থাকতে হবে। তো আমাকে আমার বাবা এরকম করতেন যে মানে এটা হলে এই গল্প, আমি খুব গল্প শুনতে পছন্দ করতাম, আমার খুব পিঠে সুর দিয়ে দিত আমার বাবা ঘুমানোর আগে, তো এইগুলো ছিল আমার রিওয়ার্ড, সেই কথাটা মনে পড়ে গেল। হ্যাঁ, ওই তো রিওয়ার্ডটা প্রথমে আউটসাইডে কোনো রিওয়ার্ড দিয়ে তার মধ্যে এনকারেজমেন্ট আপনি পুশ করলেন, তখন দেখবেন ওরা ভেতর থেকে এনকারেজমেন্টটা পেয়ে যাবে। এবং একটু ওদের অ্যাপ্রিসিয়েশন করা, বা এত ভালো বুঝেছিস, মানে দিস ইজ অলসো কাইন্ড একটা ভেরি গুড, ভীষণ দরকারি, ভীষণ দরকারি। মানে ওদের ওই এনকারেজমেন্ট আর অ্যাসোসিয়েশন ওদেরকে না অনেকটা বুস্ট আপ করে, আমরা ওদের আইডিয়াই করতে পারি না যে আমাদের একটা ভালো বলা ওদেরকে কতটা ফরওয়ার্ড করে দেয়, মানে ওই একটা রকেটের মধ্যে একটা সলতেছে আগুন দেওয়া টাইপের আর কি। দারুণ, এটা দারুণ বলেছেন, ঠিক ঠিক। আচ্ছা, তো আমরা লিসেনিং, রিডিং, এটা আমরা যে রিসিপটিভ পার্ট সেটা নিয়ে একটু যথেষ্ট আমার ছোট্ট 17 বছরের যে অভিজ্ঞতা, আমি শিক্ষকতা লাইনে আছি, তো সেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এটা গত 17 বছর ধরে বা দীর্ঘ 17 বছর ধরে যেটুকু পেরেছি, আমার এটুকু মনে হয়েছে রিডিং, রাইটিং, লিসেনিং এবং রিডিং যে পার্টটা আমি বললাম, ম্যাডাম স্পিকিংটা যথেষ্ট বলেছেন। তো ম্যাডামকে আমি বলবো যদি আমাদের প্রোডাক্টিভ স্কিলের যে নেক্সট পার্ট আছে রাইটিং, হ্যাঁ সেটা যদি ম্যাডাম ডিসকাস করেন। রাইটিং স্কিল শেখানোর আমাদের উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট ক্যান অর্গানাইজ দেয়ার থটস এন্ড আইডিয়াস ইন আ প্রপার রিটেন ফর্ম, যাতে ওরা নিজস্ব চিন্তা ভাবনাকে রিটেন ফর্মে প্রকাশ করতে পারে। তো রাইটিং স্কিল শেখানোর এটাই আমাদের উদ্দেশ্য আছে। তো রাইটিং স্কিলের প্রথম ক্ষেত্রে ধরুন আমি প্যারাগ্রাফ রাইটিং শেখাচ্ছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে এরকম ভাবে ওদের মধ্যে থেকে স্কিল ডেভেলপমেন্ট, ব্রেনস্টর্মিং জিনিসটা করা যেতে পারে। যে ধরুন আমি একটা ওদের বললাম যে আজকের ক্লাসে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে দেবো উইন্টার সিজনের ওপর, হ্যাঁ, তো ওরা প্রথমে একটু, ওদের যেটা সমস্যা হয়, ওরা হয়তো ভাবছে অনেক কিছু কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না, মানে রিটেন ফর্মে লিখতে পারছে না। তো আমরা সেটাকে একটু সহজ করে দিতে পারি অ্যাজ আ টিচার, যে ওদের কিছু কোয়েশ্চেন করতে পারি, এবার সেই কোয়েশ্চেন করার সঙ্গে সঙ্গে ওরা যে উত্তরগুলো দিচ্ছে সেগুলো আমি বোর্ড ওয়ার্ক করে দিলাম, তাতে কি হলো, ওদের চোখের সামনে সেই পয়েন্ট গুলো, আনসার গুলো ভিজুয়ালাইজ হলো, সেইগুলো দেখে দেখে ওরা সেন্টেন্স ফর্ম করে লিখতে পারছে। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেটা বললাম যে যদি আমার একটা প্যারাগ্রাফ লিখতে দিই উইন্টার সিজনের ওপর, আমি ধরুন কোয়েশ্চেন করলাম যে বলো তো উইচ মান্থ ডাজ দ্য উইন্টার সিজন কনসিস্ট অফ, আরেকটা কোয়েশ্চেন করলাম আরেকজনকে, হাউ ডাজ দ্য ওয়েদার রিমেন এট দ্যাট টাইম, হোয়াট কাইন্ড অফ ক্লোথ ডু উই ওয়্যার এট দ্যাট টাইম, what kind of vegetables and fruits are available in the market in winter. এটা তাদের থিংকিং ক্যাপাসিটিটাও বুস্ট আপ হচ্ছে। এক্স্যাক্টলি, যে অনেক রকম ভাবছে ওরা। ব্রেনস্টর্মিংটা করার পর ওদের যে উত্তরগুলো আমি জট ডাউন করলাম বোর্ডে, ওরা দেখতে পাচ্ছে জানুয়ারি, ডিসেম্বর, তারপর ফেস্টিভ্যাল, ক্রিসমাস লিখে দিলাম, কি কি পড়ি আমরা, উলেন গার্মেন্টস, সেগুলো লিখলাম। তো সেইগুলো দেখে দেখে ওরা চেষ্টা করছে তো সেগুলোকে সেন্টেন্সে ফর্ম করা। মানে প্যান্ডেলের বাসগুলো আপনারা বেঁধে দিলেন, এবার কাপড় আর স্টুডেন্টরা করবে।
খুব ভালো, খুব ভালো। তো বেশ আমি একটা একটা পয়েন্ট আমার মনে হয়েছে আচ্ছা, হ্যাঁ, রাইটিং এর ক্ষেত্রে। রাইটিং এর ক্ষেত্রে ম্যাডাম যেটা বলেছেন একদম 100% ঠিক, যে আমাদেরকে ওইভাবে বুস্টার করতে হবে। আমি স্টুডেন্টসের যে পার্ট, সেইখানে এই যে বুস্টারটা ওরা হচ্ছে সেইটাকে যদি ঠিক ঠিক ইউটিলাইজেশনের দিকে, মানে আমাদের প্রোডাকশনের দিকে যেতে হয় আর কি, হ্যাঁ, মানে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে যদি কাজ করতে হয়, মানে পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে যখন লিখতে হবে, তার জন্য কিন্তু কমপ্লিট ভীষণ প্র্যাকটিস প্রয়োজন। মানে উইদাউট প্র্যাকটিস রাইটিং কিন্তু ইমপ্রুভমেন্ট সম্ভব নয়। তো এটা একটা প্রতিনিয়ত প্র্যাকটিসের ব্যাপার। বিভিন্ন বিষয়, যেমন প্যারাগ্রাফ, লেটার, আমাদের বিভিন্ন যে টপিক গুলো আছে সে ব্যাপারে ভীষণভাবে প্র্যাকটিসটা দরকার। এবং এই প্র্যাকটিসটা করার ক্ষেত্রেও ওদের প্রাথমিক যে আড়ষ্টতা যে থাকে সেটা কিন্তু ওই ভুল লেখা। তো সেখানে আমাদের যে বড় বড় লাল কালি দিয়ে কি লিখেছিস বা পুরোটা কাটা, এভাবে না করে যদি যেটুকু লিখেছে সেখানে ওই আপনার কথা সেই অ্যাওয়ার্ড বা এনকারেজমেন্ট করা গেলে ওরা অনেকটা বুস্টারও কাজটা করতে পারে এবং প্র্যাকটিসটা অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে ফ্লারিশ করতে পারে এবং বেটারমেন্টের দিকে এগোতে পারে। একদম একদম। বাহ, বেশ ভালো লাগলো স্যারের এবং ম্যাডামের ভিউজ গুলো শুনে। তো মোটামুটি আমরা অনেকটা জায়গায় কভার করে ফেলেছি, আজকে শেষের দিকে চলে এসেছি। আজকে আমার শেষ কোয়েশ্চেন স্যার এবং ম্যাডামকে, যে আমরা কিন্তু ইংলিশ অনেকেই আজকাল দেখছি অনেক জায়গায় লিখছে, কিন্তু গ্রামাটিক্যালি প্রচন্ড ইনকারেক্ট এবং ভোকাবুলারি যদি আমি দেখি খুব পুয়ার। তো আমার নেক্সট কোয়েশ্চেন, যদি আমি ছোটবেলা থেকে কোনো স্টুডেন্টকে এই দুটোর ব্যাপারে জোর দিতে চাই, তাহলে আমাদের কোন কোন দিকগুলো দেখতে হবে? প্রথমে চলে যাচ্ছি স্যারের কাছে। ওকে, খুব রেলিভেন্ট একটি কোশ্চেন করেছেন, কারণ ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি একটা বড় পার্ট আছে, যেটা ছাড়া কিন্তু একদম ঠিক বলেছেন যে পুরোটাই লিখে দিলাম গ্রামাটিক্যাল মিস্টেক্স এ ভর্তি আছে, তাহলে সেটা তো কোনো কাজে আসে না। এবং সেক্ষেত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি বলি, ওদেরকে নাম্বার ক্যারি করার কথা ভাবে, সেক্ষেত্রে ওই জন্য ওদের নাম্বারটাও কমে যায় অনেক ক্ষেত্রে। তার সেক্ষেত্রে আমি বলতে পারি যে চারটে স্কিল যেটা বললাম আমরা, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, তার মধ্যে ধরুন আমরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বা স্পিকিং এর ক্ষেত্রে গ্রামারটা অনেক সময় ইগনোর করা হয়, কিন্তু রাইটিং এর ক্ষেত্রে তো একেবারেই নয়। একদম নয়, একদম। রাইটিং এ কিন্তু গ্রামারটা ভীষণ ভাবে চেক হয়, গ্রামাটিক্যালি ফুললি কারেক্ট। আচ্ছা, তো ঠিক আছে, আপনি গ্রামার এন্ড ভোকাবুলারির উপরে যেটা বললেন, আমি ম্যাডামের অনুমতি নিয়ে আমি গ্রামার পার্টটা সম্পর্কে আমার যে অভিজ্ঞতা আমি সেটা বলছি। গ্রামার অ্যাকচুয়ালি ভীষণ একটা প্র্যাকটিস মেথড, এবং এখানে আমরা যে থিওরিটা ফলো করি সেটা একটা ইন্ডাকটিভ মেথড। অর্থাৎ ইন্ডাকটিভ বলতে আমরা এরকম বুঝতে পারি যে কোনো টপিকের উপরে আমরা যদি প্রচুর এক্সাম্পল করি, মানে ধরুন ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি, মানে আমরা যত গ্রামাটিক্যাল প্রিভিশন হোয়াটএভার, তো যেগুলো করছি বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েদের একটা টেন্ডেন্সি আমরা দেখেছি, ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে তারা প্রথমে না রুলসটা নিয়ে বেশি ভাবে, কি রুলস আছে, কি হচ্ছে, কি চেঞ্জ হচ্ছে, এটা তো এইটা করতে গিয়ে তার বেসিক ইন্টারেস্ট সেটা হারিয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমি একটু উল্টো ইন্ডাকটিভ মেথডে চলে যাই, অর্থাৎ সে কিছু কমন প্র্যাকটিস করে গেল এবং সে এতটাই প্র্যাকটিস করতে করতে সেই জিনিসটা শিখলো, মানে হি অর শি ক্যান ফর্ম দ্য রুলস এন্ড রেগুলেশন হিমসেলফ অর হারসেলফ। বুঝতে পারলো, প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারলো যে এটা থেকে এটা এসেছে এবং এটা থেকে এটা এসেছে, এবং সেই এর পরে যদি সে রুলস রেগুলেশনটা পড়ে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে অনেক সহজ হয় তার কাছে ব্যাপারটা, গ্রামারের ক্ষেত্রে বলছি। এবং এভাবে যদি সে দীর্ঘদিন প্র্যাকটিস করে, এবং ওই ম্যাথমেটিক্স আর গ্রামার আমরা ছোটবেলায় আমাদের শিক্ষকরা বলেছেন সবসময়, এই দুটো জিনিস কিন্তু প্র্যাকটিস ছাড়া তুমি সবসময় পিছিয়ে থাকবে আর কি। কারণ সেটা তো স্যার যে কোনো ক্ষেত্রেই আমরা জানি, একদম। তো সেক্ষেত্রে গ্রামারের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস করা এবং প্রচুর এক্সাম্পল ফলো করে রুলটাকে তৈরি করা, মানে শুধু রুলটা মুখস্থ করে গ্রামারে প্র্যাকটিস করা বেশ কঠিন বলে আমার ব্যক্তিগত মত। ম্যাডাম নিশ্চিতভাবে আমার সাথে একমত হবে না, কারণ এক্সাম্পল গুলো দিয়ে যদি আমি একটা রুল ফর্ম করি, সেই রুলটা আমি তৈরি করলাম এবং সেটা রুলের সাথে মিলে গেল, তাহলে এটা কোথাও একটা আমার শেখাটা কমপ্লিট হলো। আর আমি যদি রুলসটা মেনে গ্রামার করতে যাই, তাহলে কোথাও একটা মেমোরাইজেশনের ব্যাপার থাকছে, মনে রাখতে হচ্ছে রুলসটা। আর এক্ষেত্রে আমাকে কিন্তু প্র্যাকটিস করে করে যদি আমি গ্রামারটা শিখি, তারপরে রুলসটা তৈরি শিখে যাই, তাহলে কিন্তু আমার অনেক সুবিধা হবে। এবং কন্টিনিউ প্র্যাকটিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমাদের ক্ষেত্রে তো আমার এটুকুই বলার আর কি মনে হয়। আমি চলে যাচ্ছি ভোকাবুলারি পোর্শনে। ভোকাবুলারির ক্ষেত্রে ভোকাবুলারি এনরিচমেন্টের জন্য স্টুডেন্টদের ইনস্ট্রাক্ট করা উচিত যে সবসময় যেন একটা ছোট পকেট ডিকশনারি ওরা ক্যারি করে। ধরুন ক্লাসরুম এনভায়রনমেন্টে এসে কোনো নতুন ওয়ার্ড ওরা শিখলো বা জানলো বা শুনলো, সঙ্গে সঙ্গে ওরা ডিকশনারি খুলে দেখে নিল ওয়ার্ডের মানে কি।
এবং প্রয়োজন মতো একটা ডায়েরি ওরা সঙ্গে রাখতে পারে। যখন কোনো নতুন ওয়ার্ড ওরা নিউজ পেপারে বা পড়ছে বা টিভি চ্যানেলে কমেন্ট্রিতে শুনলো বা ক্লাসরুমেই ধরুন শুনলো, তো সেগুলো নোট ডাউন করে নেওয়া মানে সমেত। তো নতুন একটা ওয়ার্ড আমরা জানতে পারলাম। এবার শুধু সেই যে ডায়েরিতে আমরা বা খাতায় লিখলাম সেটা তো লিখে রাখলেই হবে না, সেটাকে আমরা বারবার পড়তে হবে, রপ্ত করতে হবে, যাতে সেই ওয়ার্ড গুলোকে আমরা পরবর্তীকালে রাইটিং এর ক্ষেত্রে বা স্পিকিং এর ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারি। মানে শুধুমাত্র নলেজেই সীমাবদ্ধ থাকলে হবে না, নলেজটাকে অ্যাপ্লিকেশনে বদলাতে হবে। প্রসেসিং ইজ ইম্পর্টেন্ট। একদম। ভোকাবুলারির ক্ষেত্রে ম্যাডামকে একটু ইন্টারাপ্ট করে বলছি যে ভোকাবুলারির ক্ষেত্রে না আমাদের ছেলে মেয়েদের মাঝখানে আমি দেখি যে ওদের ওয়ার্ড, নতুন ওয়ার্ড পেলে কোনো একটা টেক্সটের ভিতরে কোনো ওয়ার্ড যখন কেউ আননোন ওয়ার্ড পাচ্ছে, তখন সে আননোন ওয়ার্ডটার প্রতি সে কনসেন্ট করে ওইটার বেঙ্গলি মিনিং কি এইটা জানার জন্য তার যে উদ্যোগ বাসনা বা ভীষণ চঞ্চল হয়ে ওঠে আর কি। কিন্তু আমরা যদি ওটাকে এনকারেজ করি, ইংলিশ টু ইংলিশ তো আছে, একদম ইংলিশ টু ইংলিশ তো আছে, তার সাথে সেটা টিচার ব্যাপার যে ইংলিশ টু ইংলিশ এক্সপ্লেন করলাম, তাতে ওর কিন্তু লিসেনিং পার্ট করে গেল, অনেক কিছু এগিয়ে গেল। আর ইংলিশ টু ইংলিশের সাথে সাথে যদি এই কনসেপ্টটা দেওয়া যে ওই প্যাসেজটা পুরোটা বড় লাইনটা ফুল কমপ্লিট করার পরে তুমি ওইটা থেকে কি ওয়ার্ড চেষ্টা করলো, কিন্তু একটা কনসেপ্ট করে, কারণ ওয়ার্ড সবসময় তো একটা শব্দ নয়, ওটা একটা ধারণা বা কনসেপ্ট। ও যদি কনসেপ্টটা জানতে পারে তাহলে ওই ওয়ার্ডের মিনিংটা কি সেটা নিজে থেকে এখানে একটা আইডিয়া নিতে পারে। হয়তো অ্যাকুরেট মানেটা পায় না, কিন্তু কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয় যে এটা অর্থ এটা বলতে চাইছি। এইভাবে যদি ও এগিয়ে যায় তাহলে যে আননোন ওয়ার্ডের যে হোঁচট খাওয়ার ব্যাপারটা সেটা অনেক বেশি রপ্ত করতে পারে। মানে ভোকাবুলারি এনরিচ করতে গেলে রিডিং হ্যাবিট ভীষণ দরকার। মানে রিডিং হ্যাবিটের সাথে এই যে ম্যাডাম বললেন যে পকেট ডিকশনারি বা ডায়েরি মেনটেন করা, এগুলো মানে একদম অপরিহার্য। তাছাড়া আমাদের ভোকাবুলারি এনরিচ করা খুব কঠিন ব্যাপার, বিশেষত আমাদের বাংলা মিডিয়ামে যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ছে তাদের ক্ষেত্রে। একটু ইন্টারাপ্ট করে একটু অ্যাড করলাম। না, এক্সট্রা ভ্যালিডেশন ইনডিড। হ্যাঁ, তো আর ভিউজ শুনে নেবো এই ব্যাপারে স্যার আপনাদের থেকে, ম্যাডাম আপনার থেকে। আর একটা বলতে পারি যে এত কিছু তো আলোচনা করলাম, এবার গার্জেনদের কি রোল এই পুরো প্রসেসিং, একটা ছেলেকে ইংলিশ বা একটা মেয়েকে ইংলিশ ভালো করে জানানোর জন্য বাড়িতে গার্জেনরা কি করতে পারে? গার্জেনরা, আমরা যে অনেক স্কুলে এরকম আছে, গভর্নমেন্ট স্কুল, যেখানে ফার্স্ট জেনারেশন লার্নার দেখতে পাই আমরা, সেক্ষেত্রে বাবা মা হয়তো অতটা কি বলবো কনসার্ন নন, সেক্ষেত্রে অ্যাটলিস্ট উনি এইটুকু দেখুন বাড়িতে বসে যে কনসার্ন নয় বা ইনকম্পিটেন্ট, মানে হয়তো কম্পিটেন্টও নয়, অনেক জায়গায় কনসার্ননেস থাকলেও কম্পিটেন্সটা থাকে না, পাচ্ছেন না, এক্স্যাক্টলি পেরে উঠছেন না। উনি যেন এইটুকু দেখেন যে ছেলেমেয়েরা প্রতিদিন পড়তে বসছে, রেগুলারলি পড়া, লাউড রিডিং করছে, সেইটুকু তো বুঝতে পারবেন তারা, সেইটুকু যেন এটা করা হয়। আর এনকারেজ করা স্টুডেন্টদের, ছেলেমেয়েদের খুব করে এনকারেজ করবে, না তুমি পারবে, তুমি চেষ্টা করো, ঠিক পারবে, এই ব্যাপারগুলো বারবার বলা। টিচাররা তো বলবেই, সঙ্গে গার্জেনদেরও বললে আরো বেটার হয়। এই আর কি। আর গার্জেনটা আরেকটা মেন বক্তব্য মানে পার্ট আর কি, যেটা আমার মনে হয় যে মাঝে মাঝে স্কুলে এসে টিচারদের সাথে একটু মানে সাবজেক্ট টিচারদের সাথে যোগাযোগ রাখা, মানে হাউ হি অর শি ইজ পারফর্মিং, কেমন করছে স্টুডেন্টরা, সেটা জানতে পারবেন তারা। এটা খুব মানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি হাইলাইট করলেন। আসলে মানে এই যে টিচার, গার্ডিয়ান এবং স্টুডেন্ট, এই তিনটের যে প্যারালাল একটা চলা, এটা তিনটে পক্ষই ঠিক চললে তাহলে কিন্তু প্রোগ্রেসটা অনেক বেশি সুন্দর হয়। একদম একদম ঠিক বলেছেন স্যার। মানে এই ক্ষেত্রে আমরা বলতে হয় দুটো কাঠি দিয়ে কিন্তু আমরা 360 ডিগ্রি বানাতে পারি না, কিন্তু তিনটে কাঠি হলেই কিন্তু আমরা অঙ্কে ট্রায়াঙ্গেলের রুল অনুযায়ী 360 ডিগ্রি বানাতে পারি, উইচ ইজ ইকুইভ্যালেন্ট, মানে একদম কমপ্লিট। তো সিমিলারলি এখানেও সেই অ্যানালজিটা আনতে হয় যে টিচার, স্টুডেন্ট এবং গার্জিয়ান, তিনটে যদি একসাথে না হয় 360 ডিগ্রি বা কমপ্লিটনেসটা কিন্তু আসবে না। তো এনিওয়ে, আর আপনার যদি কোনো ভিউজ থাকে এই বিষয়ে, আপনারা যদি কিছু জানাতে চান, কোনো ফার্দার আপডেট? ফার্দার আপডেট বলতে আমরা তো আজকে আপাতত মেনলি ঘিটি কাটানো বা ইংলিশটা থেকে কি করে ওরা ল্যাঙ্গুয়েজ স্কিল হয়ে একটু বেটারমেন্টের দিকে যেতে পারে সেটার উপরে আজকে আমরা আলোচনাটা করলাম। আমরা নেক্সট আপনার কথা সূত্র ধরে প্রথমে যেটা বলছিলেন যে ওপেনিং দ্য স্কোপ অফ মাল্টি ডাইমেনশনাল যে প্রসপেক্ট আছে ইংলিশে, সেটা আমরা আশা করি আপনাদের এই ভার্চুয়াল মঞ্চ থেকে আমরা সুযোগ পাবো, সেখানে আমরা ডিসকাস করবো। হ্যাঁ, ম্যাডামও আমার সাথে সহমত হবেন যে আমরা
পরবর্তীকালে আরেকটা আমরা একদম সেখানে মাল্টি ডাইমেনশন অফ মানে কি বলে স্কোপ কি আছে, কোথায় কোথায় আমরা ইংলিশের প্রসপেক্ট কি হতে পারে ইংলিশ পড়াশোনা করে সে ব্যাপারে আমরা আলোকপাত করবো। আর ভয়কে কাটানোর জন্য আমরা এর চেষ্টা করলাম যে আমাদের এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করার। গার্ডিয়ানরা বা স্টুডেন্টসরা যারা শ্রোতারা শুনবেন তারা যদি উপকৃত হন তাহলে নিশ্চয়ই টক শো সার্থক হবে। আমাদের ভালো লাগে। এবং আমাদের বিশ্ব ফাউন্ডেশনেরও একটা যেটা মেইন পিলার আমাদের যে এডুকেশন ফর এভরিওয়ান, সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। সেখানে আশা করি আগামী আমাদের যে ওয়ার্কশপ হবে, আমাদের অনেক কিছু প্ল্যানস রয়েছে, আস্তে আস্তে যেগুলো অ্যাকচুয়েট করা হবে সেখানে কিন্তু আপনাদের সাথে যাই, আপনাদের পাশে যাই। তো পাবেন। আমি একটা কথা বলছি যে এই বিশ্ব ফাউন্ডেশনের যে প্রচেষ্টা আর কি, মানে একটু অন্যরকম প্রচেষ্টা, এরকম ভাবে সাধারণ স্টুডেন্টদের কাছে, মানে সবাই তো বিভিন্ন রকম প্রস্পেক্ট নিয়ে সমাজে বিভিন্ন জায়গায় কাজ করছে, কিন্তু একদম স্টুডেন্ট ওরিয়েন্টেড তাদের এক্সেলেন্সের জন্য। সেটা এক্সেলেন্স বলতে আসলে যে 60 পাওয়া স্টুডেন্ট তাকে 80 পাওয়াটা এক্সেলেন্স, যে 40 থেকে 60 করাটাই এক্সেলেন্স আমার কাছে। হ্যাঁ, মানে যত মানে যার যে ক্যালিবার বা ক্যাপাসিটি আছে সেটাকে যতটা এনহ্যান্স করা আমাদের পক্ষে সম্ভব। হ্যাঁ, আর আমি এখানে একটা কথা বলে রাখি, বিশ্ব ফাউন্ডেশনের ট্যাগ লাইনের মোটো হচ্ছে নার্চারিং এক্সেলেন্স। ইউ ক্রিয়েট আওয়ার এক্সেলেন্স এন্ড উই উইল নার্চার দেম। আর আই থিংক উই ক্যান রিচ টু দ্য গোল। তাদের সেই প্রচেষ্টায় আমাকে এবং ম্যাডাম তো তার কথা বলবেনই, তবু আমাকে এভাবে সংযুক্ত করার জন্য সকল বিশ্ব ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ, তার সমস্ত মেম্বারদের, রূপক বাবুকে থ্যাংক জানাচ্ছি। আর আমাকে বিশ্ব ফাউন্ডেশনে ডিরেক্ট কমিউনিকেট করার জন্য মিসেস এসআর ঘোষ, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং বিশ্ব ফাউন্ডেশনের যে ট্রেজারার আছেন ডক্টর অভিষেক খান, তাকেও ধন্যবাদ জানাচ্ছি এই ফাউন্ডেশনটাকে রানিং করার জন্য। তো আমার তরফ থেকে সকলকে, শ্রোতা, রূপক বাবু আপনার সঞ্চালক হিসেবে ভীষণ সুন্দর আপনার সাথে কমিউনিকেট করলেন, এবং সকল বিশ্ব ফাউন্ডেশনের মেম্বারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এবার ম্যাডামকে তার বক্তব্য শেষের দিকে বলার জন্য বলছি। পরিশেষে আমি বিশ্ব ফাউন্ডেশনের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এরকম এক ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিজের চিন্তা ভাবনা শেয়ার করতে পেরে আমি সত্যি খুব অভিভূত, আমার খুব ভালো লেগেছে। আমাদের প্রচন্ড ভালো লেগেছে আপনাদের এই মানে নলেজ, যেটা থ্যাঙ্কসগিভিং, মানে এটা কিছু বলার নেই, ইটস আউট অফ দ্য ওয়ার্ল্ড। খুব ভালো লাগলো। আর বিশ্ব ফাউন্ডেশনের যাত্রাপথ আরো সুবিস্তীর্ণ ও দীর্ঘ হোক এই কামনা করি, এবং আমরা সাথে সাথে চলতে পারি। অবশ্যই ম্যাডাম, এবং আপনাদের যেন প্রত্যেকটা পদক্ষেপের সাথে সাথে পাই, এটাই আমাদের আশা। নিশ্চয়ই। আর মিস্টার রূপক রয়, অভিষেক খান এবং চেয়ারপারসন মিসেস এসআর ঘোষকে জানাই অসংখ্য ধন্যবাদ। ম্যাম, পুরো এন্টায়ার টিম বিশ্ব থেকে আপনাদের থ্যাঙ্কস জানাই, এবং থ্যাঙ্কস জানাই আমাদের দর্শকদের এবং আমাদের মেম্বারদের, যারা কন্টিনিউসলি পাশে থেকে আমাদের মোটিভেট করে যাচ্ছেন, এবং আমাদের ব্যাকগ্রাউন্ড টিমকে যারা পেছনে কাজ করে যাচ্ছে। আমরা তো এখানে কথা হলো, এবার এটাকে ফার্দার এডিটিং থাকে, এই থাকে, ইউটিউবে পাবলিশিং থাকে, এবং আমাদের যেই ইনস্টা বা ফেসবুক পেজ হ্যান্ডেল যারা করছেন, প্রত্যেকে এত ডেডিকেটেডলি করছে বলেই আমরা এত সুন্দর সুন্দর একটা প্রোগ্রাম পাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের তরফ থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন স্যার। খুব শিগগিরই এপিসোড 2 আসছে। হ্যাঁ, এটার কন্টিনিউশন চলতে থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। থ্যাংক ইউ। This video is sponsored by Rooptan Boutique.